আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? শুনতে পাচ্ছি স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, যদি শুনতে অসুবিধা হয় আমাকে জানাইও, তাহলে আমি ডিভাইস চেঞ্জ করব। ওকে। ওকে, আজকে আমরা কিছু লজিক সার্কিট নিয়ে আলোচনা করব। এর আগে হচ্ছে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আমরা আলোচনা করেছি হাফ অ্যাডার এন্ড ফুল অ্যাডার নিয়ে। আচ্ছা, আমরা এনকোডার নিয়ে কি আলোচনা করেছি লাস্ট ক্লাসে? আমরা কি লাস্ট ক্লাসে এনকোডার নিয়ে আলোচনা করেছি? ওকে, আচ্ছা আমরা একটু রিভিউ করি। সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এনকোডার, যে এনকোডার হচ্ছে একটা লজিক সার্কিট বা সমবায় বর্তনী বলতে পারি আমরা, ডিজিটাল বর্তনী, সমবায় বর্তনী যেটা ইচ্ছা বলতে পারি, যেখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে আর আউটপুট হবে n। অর্থাৎ ইনপুট যদি 4টা হয় আউটপুট হবে 2টা, ইনপুট যদি 8টা হয় আউটপুট হবে 3টা, কারণ 8 মানে কি 2 টু দি পাওয়ার 3। এই যে nটা হবে আউটপুট। ওকে, তো এই এনকোডারটা আমরা ব্যবহার করে থাকি আমাদের কিবোর্ড থেকে যখন আমরা কম্পিউটারে সিগন্যাল পাঠাই তখন আমরা এনকোডার ব্যবহার করে থাকি। এনকোডার হচ্ছে আমরা একটা সমবায় বর্তনী বা লজিক সার্কিট, যেটা আমরা কম্পিউটার কিবোর্ডের সাথে ব্যবহার করে থাকি, যেখানে কিবোর্ড থেকে আমরা যে কোনো একটা ক্যারেক্টার যখন প্রেস করি তখন একটা বাইনারি সিগন্যাল কম্পিউটারে যায়, তাই না? যখন আমরা কিবোর্ড থেকে কোনো একটা কি প্রেস করি তখন কম্পিউটারে একটা বাইনারি সিগন্যাল যায়। ওকে, তো যখন আমরা কম্পিউটারে কোনো একটা কি প্রেস করি, যেখানে অ্যালফাবেট আছে, ডিজিট আছে, আন্ডারস্কোর আছে, তো এখানে অনেকগুলো কি থাকে, যেটা আমাদের যদি আমরা আজকে কিবোর্ড ইউজ করি তাহলে 128 থেকে 256 পর্যন্ত কি থাকতে পারে। যদি ইউনিকোড ব্যবহার করি তাহলে আরো বেশি কি থাকতে পারে, তাই না? বাট আমরা যখন কোডিং সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 3 এর প্রথম পার্টে, যে হতে পারে আস্কি কোড, হতে পারে ইউনিকোড। যদি আস্কি কোড হয় তাহলে হবে 7 বিট অথবা 8 বিট, যদি ইউনিকোড হয় তাহলে হচ্ছে 16 বিট। এখন আজকে যখন আমরা 7 বিট ব্যবহার করি তখন অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 7 প্রায় 128টা অক্ষর আমরা উপস্থাপন করতে পারি, তাই না? যখন আমরা আজকি কিবোর্ড ব্যবহার করি তখন আমরা প্রায় 256টা, সরি আজকি 7 ব্যবহার করি তখন 128টা ব্যবহার করতে পারি, তাই না? আবার যখন আমরা আজকি 8 কিবোর্ড ব্যবহার করি তখন 2 টু দি পাওয়ার 8 দ্যাট ইজ 256টা অক্ষর ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই 127 হোক বা 256 হোক, তাহলে এখানে আমাদের অক্ষর অনেকগুলো, আমাদের ক্যারেক্টার অনেকগুলো, কিন্তু যে সিগন্যালটা কম্পিউটারে যাচ্ছে সেটা হয় 7 বিট অথবা 8 বিট, তাই না? তার মানে কি ইনপুট বেশি আউটপুট কম। দ্যাট ইজ কিবোর্ড থেকে, কিবোর্ডের মধ্যে যে এনকোডার লজিক সার্কিটটা ব্যবহার করা হয় সেখানে প্রচুর ইনপুট লাইন আছে, সেটা 127টা হতে পারে, 256 হতে পারে, কিন্তু আউটপুট হবে অনেক কম, মাত্র 7টা ইনপুট আউটপুট লাইন অথবা 8টা
আউটপুট সিগন্যাল। তাহলে এই জন্য এই কিবোর্ডের অক্ষরগুলোকে কম্পিউটারে বোধগম্য ASCII কোডে রূপান্তর করার জন্য আমরা এখানে এনকোডার ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। আর এনকোডারের উল্টো হচ্ছে ডিকোডার। আমরা জানি কম্পিউটার সিস্টেম শুধুমাত্র বাইনারি সিগন্যাল বুঝতে পারি, সেজন্য আমরা অক্ষরগুলোকে বাইনারি সিগন্যাল রূপান্তর করলাম। বাট হিউম্যান বিইং বাইনারি সিগন্যাল বুঝতে পারে না। তার মানে আমরা যখন স্ক্রিনে বা আউটপুট স্ক্রিনে সেই ফলাফলটা দেখতে চাই বা দেখি, তখন কিন্তু আমরা কিভাবে দেখি? তখন কিন্তু আমরা আবার অক্ষরই দেখতে পাই, কোনো অ্যালফাবেটিক অর্ডারে অক্ষরগুলো দেখতে পাই, তাই না? তাহলে এই অক্ষরগুলো যাতে আমরা বুঝতে পারি, সেজন্য কম্পিউটারের সিপিইউতে যে বাইনারি সিগন্যালটা আছে সেটাকে আবার অক্ষরে রূপান্তর করা হয়। অর্থাৎ এনকোডার যে কাজটা করতেছে, ডিকোডার তার উল্টো কাজ করতেছে। এনকোডার হচ্ছে অক্ষরগুলোকে বাইনারি সিগন্যাল রূপান্তর করতেছে বা এনকোড কোডিং এ রূপান্তর করতেছে, আর ডিকোডার হচ্ছে সেই কোডটাকে, বাইনারি কোডটাকে আবার অক্ষরে রূপান্তর করতেছে, তারপর সেটা ডিসপ্লে স্ক্রিনে আমরা দেখতে পাই। সো তাহলে এনকোডারে আমরা যা বলবো ডিকোডারে তার উল্টো। এনকোডারে যখন বলতেছি আমরা ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয়, আউটপুট হচ্ছে n, তাহলে ডিকোডারের ক্ষেত্রে কি বলবো? ইনপুট যদি n হয়, আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। আমরা এটা সত্যক সারণী দেখি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। এখানে আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে 4 to 2 এনকোডার, 4 থেকে 2, তাই না? 4টা ইনপুট 2টা আউটপুট, 4 মানে কি 2 টু দি পাওয়ার 2, তাহলে 2টা আউটপুট। তো 4টা ইনপুটকে আমরা ধরছি D0 থেকে D3, আর আউটপুট হচ্ছে XY। এখন এটার জন্য এটা হচ্ছে এনকোডারের 4 to 2 বা 4 থেকে 2 এনকোডারের সিম্বল, তাই না? ব্লক ডায়াগ্রাম বা সিম্বল, ব্লক ডায়াগ্রাম বলতে পারি বা আমরা সিম্বল বলতে পারি। আর এই এনকোডার এটা হচ্ছে ট্রুথ টেবিল, যেখানে 4টা ইনপুট। আচ্ছা, এখানে একটা কথা আমরা খেয়াল রাখবো, এনকোডারের ক্ষেত্রে যতগুলো ইনপুটই থাকুক তার এট এ টাইম একটা মাত্র ইনপুট অ্যাক্টিভ থাকবে। যতগুলো ইনপুটই থাকুক তার মধ্যে কয়টা ইনপুট অ্যাক্টিভ থাকবে? একটা মাত্র ইনপুট অ্যাক্টিভ থাকবে, তাই না? এটা অলরেডি আমরা জানি। কারণ হচ্ছে কিবোর্ডে যতগুলো কি থাকুক, তাই না? কিবোর্ডে যতগুলো কি থাকুক আমরা এট এ টাইম একটা কি প্রেস করতে পারি। আমাদের কিবোর্ডে ভ্যারিয়েশন আছে, 100 বা 100+ কি থাকতে পারে, তার মধ্যে এট এ টাইম একই সময় আমরা একটা মাত্র কি প্রেস করি। যদি আমরা দ্রুত টাইপ করি সেখানে মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড পার্থক্য থাকবে। সো এট এ টাইম একটা সিগন্যালই অ্যাক্টিভ হবে, বাকিগুলো অ্যাক্টিভ থাকবে না। সো এখানে যেহেতু আমার 4টা ইনপুট ধরলাম আমরা, যে আমার এই ইনপুট সিস্টেমে 4টা ইনপুট, মানে 4টার মধ্যে এট এ টাইম একটা ইনপুট অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো জিরো, মানে বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। কারণ 0 মানে অফ, 0 মানে ইনঅ্যাক্টিভ, 0 মানে নো সিগন্যাল, সো 0 থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমবার আমরা প্রথমটাকে অ্যাক্টিভ ধরলাম, দ্বিতীয়বার দ্বিতীয়টাকে, তৃতীয়বার তৃতীয়টাকে, চতুর্থবার চতুর্থটাকে। তাহলে 4টা আমার ইনপুট কম্বিনেশন, 4টা ইনপুট কম্বিনেশনে প্রত্যেকবার একটা মাত্র ইনপুট অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। দ্যাটস ওয়াই বাকিগুলোকে আমরা 0 বসাই দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে গেল। ইনপুটের ক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে কোনাকুনি 1, তাই না? D0 থেকে D3 দেখো, এটা কোনাকুনি 1 দিয়ে আমরা সহজে এটার ইনপুট কম্বিনেশন তৈরি করতে পারি। আর এনকোডারের আউটপুট কম্বিনেশন হবে যে কয়টা চলক থাকবে ওই চলকের কম্বিনেশন। আমরা জানি চলকের কম্বিনেশন কিভাবে বের করতে হয়, ডান দিক থেকে বাম দিকে, ডান দিকে প্রথমটা হবে একটা করে পরিবর্তন, তারপরে 2টা করে পরিবর্তন, তারপরে 4টা করে পরিবর্তন, যেটা আমরা ডি মর্গানস ল প্রমাণের সময় দেখেছিলাম, তাই না? সো তাহলে হচ্ছে আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে এখানে আমরা এই আউটপুট XY এর জন্য ইকুয়েশন নির্ণয় করতে পারি। XY এর জন্য আমরা কিভাবে ইকুয়েশন নির্ণয় করতে পারি, কারণ আমরা এটা হাফ এডার ফুল এডার ক্ষেত্রে দেখেছি যে সত্যক সারণী থেকে আমরা ইকুয়েশন নির্ণয় করতে পারি, বের করতে পারি। তাহলে এখানেও XY এর জন্য আমরা ইকুয়েশন বের করব। তাহলে X এর জন্য ইকুয়েশন যখন আমরা নির্ণয় করব, এখানে 4টা আউটপুট আছে বা 4টা মান আছে, তার মধ্যে শুধুমাত্র 1 গুলো আমরা হিসেব করব। তাহলে X এর ক্ষেত্রে যে দুটো 1 আছে, এই দুটো 1 আমরা কখন পাচ্ছি? প্রথম 1টা পাচ্ছি যখন D2 অ্যাক্টিভ, সেকেন্ড 1টা পাচ্ছি যখন D3 অ্যাক্টিভ। তাহলে আমরা এই দুটো টার্মের যে এন টার্ম বা টার্ম পাবো তাদের কি করতে হবে? আমরা অর অপারেশন করব। তো এখানে আমাদের নিয়ম ছিল এন্ড টার্ম, কিন্তু এখানে যেহেতু ইনপুট একটা ইনপুটে তার এন্ড নির্ণয় করার দরকার নেই, যেটা আছে সেটাই। যদি একাধিক ইনপুট হতো, মানে একাধিক ইনপুট অ্যাক্টিভ থাকতো, তাহলে আমরা কি প্রথমে এন্ড টার্ম নির্ণয় করব, তারপরে সেটার অর।
সো এখানে একটা এন্ড এর ইস্যুটা আসতেছে না, কারণ ইনপুট আমার একটা অ্যাক্টিভ। সো যেটা আছে সেটাই আমরা বসাই দেব। সো d2 প্লাস d3, আর y এর ক্ষেত্রে d1 প্লাস d3। তাহলে এই দুটো হচ্ছে এক্স ওয়াই এর ইকুয়েশন। এরপরে এক্স ওয়াই যে ইকুয়েশন আউটপুটটা আমরা পেলাম, সেটার জন্য যদি আমরা, আচ্ছা কারো মাইক্রোফোন অন করা, তাহলে এক্স ওয়াই যে আউটপুটটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের সার্কিটটা দেখতে এরকম হবে, যেখানে আমরা নিচে সার্কিটে দেখতে পাচ্ছি, যেখানে চারটা ইনপুট d0 d1 d2 d3, তাই না, চারটা ইনপুট, আর আউটপুট হচ্ছে দুইটা এক্স। এখন এই এক্স ওয়াই ইকুয়েশন আমরা এক্সটা পাচ্ছি আমরা d2 এবং d3 এর অর অপারেশন, আর y পাচ্ছি d1 এবং d3 y অর অপারেশন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 থেকে 2 এনকোডারের লজিক সার্কিট বা সার্কিট ডায়াগ্রাম যেটা বলে। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 8 to 2, তার মানে আগেটা ছিল 4 to 2, তার ডাবল হচ্ছে, মানে তার চেয়ে বড়টা হচ্ছে 8 to 3, যেখানে আমরা তিনটা আউটপুট পাবো। তার মানে ইনপুট হবে 2 to the power 3, দ্যাট ইজ 8টা ইনপুট, তিনটা আউটপুট। লজিক আগের মতোই, শুধুমাত্র আকার একটু বড় হবে। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে 8টা ইনপুট d0 থেকে d7 এবং তিনটা আউটপুট। হ্যাঁ বলো সাইম, বলো। স্যার আমরা তো স্যার এর আগেটাতে যে স্যার 4 to 2 করলাম স্যার। আমরা যখন কিবোর্ডে কিছু টাইপ করব স্যার, ধরি আমরা আজকে 8 টাইপ করতেছি, তখন স্যার আমরা যখন একটা ক্যারেক্টার টাইপ করলাম তখন তো স্যার 8 বিটের একটা ক্যারেক্টার হইলো। তো স্যার এখানে 4 বিটের যে স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বোঝানোর জন্য। এখন দেখো, আমি যদি 127টা ইনপুট দিতে চাই, তার মানে আমার পেজে ধরবে না, বুঝতে পারছো তো? আমার ইনপুট লাইন যদি 127টা হয় আর আউটপুট যদি আমার 60টা হয়, তার মানে ওই ডায়াগ্রামটা আমার পেজে ধরবে না। জাস্ট ওটাকে বোঝানোর জন্য আমি বোঝাতে চাচ্ছি 4 থেকে 2 যে নিয়ম, 8 থেকে 3 একই নিয়ম, 127 থেকে 7 একই নিয়ম, 256 থেকে 8 একই নিয়ম, মানে 256টা ইনপুট লাইন, বুঝতে পারছি। আউটপুট 8টা। কিন্তু আমি যদি এত বড় ডায়াগ্রাম আঁকতে যাই, এটা আমার পেজে আঁটবে না, এটা বুঝতে পারতেছো? কারণ দেখো এই 8টার জন্যই দেখো কত বড় হয়ে যায়। তার মানে যদি 127টা ইনপুট হয় বা 256টা ইনপুট হয়, তাহলে কি অবস্থা হবে, যেটা আমার পেজে কখনোই আঁটবে না। সো জাস্ট আমরা কনসেপ্টটা বোঝার জন্য, পরীক্ষায় আমাদের এটাই আসবে ম্যাক্সিমাম, এর চেয়ে বড় আসবে না, কারণ এর চেয়ে বড় আসলে আঁকা পসিবল হবে না আমাদের জন্য। আসতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু লজিক সেম, যত বড়ই হোক আমরা মনে রাখবো ইনপুট হবে 2 to the power n, আউটপুট হবে n। এটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে। আর ডিকোডারের ক্ষেত্রে হবে উল্টো, ইনপুট হচ্ছে n, ইনপুট হচ্ছে n, আউটপুট হচ্ছে 2 to the power n, উল্টোটা। আচ্ছা, আমরা জাস্ট লজিকটা বোঝার চেষ্টা করি, ছোট বড় নিয়ে আমাদের আশা করি প্রবলেম হবে না। ওকে, তাহলে আমরা যখন d0 থেকে d7 দেখবো, তাহলে এখানে কয়টা, 8টা ইনপুট। এখানে দেখো ঠিক একটা যেটা বলেছি, ইনপুট কম্বিনেশন আমরা কিভাবে মনে রাখবো, কোনাকুনি 1। কারণ আমাদের যদিও ইনপুট 8টা, কিন্তু এট এ টাইম আমরা কয়টা কি প্রেস করতে পারবো, একটা, তাই না? এট এ টাইম আমরা একটা কি প্রেস করতে পারবো শুধু। সো দ্যাটস ওয়াই আমার একটা ইনপুট অ্যাক্টিভ। যদিও অপশন 8টা, কিন্তু আমার অ্যাক্টিভ কয়টা থাকবে, এট এ টাইম একটা। সো এইভাবে আমরা আমাদের সুবিধার জন্য আমরা কোনাকুনি 1 দিলাম, তার মানে এক একবার এক একটা কে আমরা অ্যাক্টিভ রাখলাম। আর আউটপুট হবে 3 চলকের কম্বিনেশন, প্রথমে একটা চেঞ্জ, এরপরে 2টা চেঞ্জ, এরপরে 4টা চেঞ্জ। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আউটপুট কম্বিনেশনটা। এখন এই আউটপুটে আমরা কয়টা আউটপুট পাচ্ছি, 3টা। তাহলে আমাদের ইকুয়েশন হবে 3টা, এক্স ওয়াই জেড, 3টা ইনপুট পাবো, 3টা আউটপুট পাবো, 3টা আউটপুট কম্বিনেশন পাবো, ইকুয়েশন পাবো। তাহলে এই 3টা আউটপুট ইকুয়েশনের জন্য আমাদের কি হবে, এখানে আমরা লিখে দিলাম। এটা কিভাবে পেলাম, একটু আগে যেভাবে বলছি। তাহলে দেখো এক্স এর জন্য কি, এক্স এর জন্য 4টা 1 আছে, মানে বাকি 4টা 0, বাকি 4টা নিয়ে আমাদের ইস্যু নেই। যে 4টা 1, এই 4টা 1 কিভাবে পাচ্ছি আমরা, যখন d4 d5 d6 d7 এই 4টা অ্যাক্টিভ। সো দ্যাটস ওয়াই আমরা এখানে লিখছি d4 প্লাস d5 প্লাস d6 প্লাস d7। আবার y এর ক্ষেত্রে, ওয়ান গুলি কখন পাচ্ছি, যখন 2 3 এবং 6 7 দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি আমরা? ইয়েস স্যার। হ্যাঁ, আশা করি বুঝতে পারবে। জাস্ট ওয়ান গুলো আমরা হিসাব করবো, আর বাম দিকে দেখবো এই ওয়ানটা কার জন্য পেলাম, d2 এর জন্য y এর প্রথম ওয়ানটা পেলাম, y এর সেকেন্ড ওয়ানটা পেলাম d3 এর জন্য। তাহলে 2 3 আর নিচের দুটো হচ্ছে 6 7। তাহলে আমরা পেলাম
D2 3 6 7 এর অর অপারেশন। এভাবে আমরা জেডও পাবো, জেড হবে 1 3 5 7। আর এখানে হবে এই 8 2 3 এনকোডারের লজিক সার্কিট। কিভাবে দেখো, 8টা ইনপুট, D0 থেকে D7 8টা ইনপুট লাইন, লম্বা লম্বি দাগ দেখতে পাচ্ছি, এগুলোকে বলি আমরা ইনপুট লাইন। আর এই 8টা ইনপুট লাইন থেকে প্রথম এক্স এর জন্য আমরা 4টায় যাবে, 4টা ইনপুট যাবে, যেটা আমরা ওই গোল বিন্দু দিয়ে বুঝাই দিচ্ছি, তাই না? ছোট্ট যে বিন্দুটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এখান থেকে কানেকশন গেল। আশা করি তোমরা এটা তো সহজে বুঝো, যেহেতু তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তোমরা সহজে বুঝবে। তাহলে এই বিন্দু দিয়ে আমরা কি বোঝাচ্ছি, সংযোগ, অর্থাৎ লাইনটা D4 থেকে গেল D5 D6 D7, আমরা অর গেট দিয়ে যুক্ত করলাম, তাহলে কি পাবো, এক্স। একইভাবে 2 3 6 7 সেখানে পাবো ওয়াই, 1 3 5 7 কে যুক্ত করলে অর দিয়ে পাবো আমরা জেড। তাহলে আমরা 3টা পেলাম। তাহলে এটা হলো এনকোডারের লজিক সার্কিট। তার মানে এনকোডার যখন পরীক্ষা আসবে বা আমাদের এক্সপ্লেইন করতে বলবে, যেহেতু সৃজনশীল, কখনো আসতে পারে ব্লক ডায়াগ্রাম দিয়ে দিবে, কখনো মুখেই বলবে, তাই না? মানে লিখিত আকারে থাকবে, যেভাবেই থাকুক আমাদের মনে রাখতে হবে, যখনই বলবে এটা বর্ণনা করো, বাস্তবায়ন করো, ব্যাখ্যা করো, হোয়াটএভার, যেভাবেই বলুক, আমাদের কয়টা জিনিস লাগবে, 3টা। নাম্বার 1 সত্যক সারণীটা লাগবে, প্রথমে সত্যক সারণীটা আমরা তৈরি করব। নাম্বার 2 সেখান থেকে আমরা ইকুয়েশনটা নির্ণয় করব। নাম্বার 3 সেই ইকুয়েশনের জন্য আমরা লজিক সার্কিট অঙ্কন করব। ওকে, যদি 2 হয় তাহলে ছোট হবে, সরি যদি 4 থেকে 2 হয় তাহলে ছোট, 8 থেকে 3 হলে একটু বড়, যদি 16 থেকে 4 হয় তার মানে আরেকটু বড়, কিন্তু লজিক সেম থাকবে, ড্রয়িং বা আমার ক্যালকুলেশন লজিকটা সেম থাকবে। ওকে, এনকোডার উল্টো হচ্ছে ডিকোডার, যেটা আমরা অলরেডি বলেছি। এনকোডার যে কাজটা করে, ডিকোডার উল্টো কাজটা করে। এনকোডার হচ্ছে আমার কিবোর্ডের অক্ষরগুলোকে আস্কি সিগনালে, আস্কি কোডে বা স্যার কম্পিউটারে ডায়াগ্রামটা আবার একটু দেখাতে পারবেন? অবশ্যই, জি দেখো। ওকে স্যার। ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডিকোডার নিয়ে দেখবো। সেটা হচ্ছে এনকোডার যা বলছি, ডিকোডার তার উল্টো। খেয়াল করো, এনকোডার আমরা বলেছিলাম ইনপুট টু দি পাওয়ার n, আর এখানে কিন্তু আউটপুট হচ্ছে টু দি পাওয়ার n। এনকোডারে আউটপুট ছিল n, আর ডিকোডারে ইনপুট হচ্ছে n। আচ্ছা, যে লজিকটা একটু আগে বলছি, আমরা এটা মনে রাখবো যে কিবোর্ড থেকে যখন কম্পিউটারে আমরা সিগন্যাল পাঠাই, তখন এনকোডার, যেটা কিবোর্ডের কোনো একটা কি এর জন্য ইকুইভ্যালেন্ট বাইনারি সিগন্যাল তৈরি করে। ডিকোডার হচ্ছে কম্পিউটারে যে বাইনারি সিগন্যালটা আছে সেটাকে ডিসপ্লে স্ক্রিনে একটা অক্ষর আকারে প্রদর্শন করে, তাই না? কারণ আমরা অক্ষর বুঝতে পারি আর কম্পিউটার বাইনারি সিগন্যাল বুঝতে পারি। সো দ্যাটস ওয়াই রূপান্তরটা আমাদের দরকার, তাই না? তাহলে ওখানে ছিল আমাদের 4 2 2, আর এখানে হচ্ছে 2 2 4, 2 থেকে 4, দুটো ইনপুট, 4টা আউটপুট। অর্থাৎ আমাদের এই ইনপুটটা হচ্ছে বাইনারি সিগন্যাল এক্স ওয়াই, সেটার কম্বিনেশনে আমরা পাবো আমাদের অক্ষরগুলো। তাহলে এখানে এক্স ওয়াই হচ্ছে আমাদের ইনপুট, আর D0 থেকে D3 হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট হবে কি, দুই চলকের কম্বিনেশন, আর আউটপুট হবে D0 থেকে D3। এই ইনপুট গুলো এট এ টাইম একটা অ্যাক্টিভ থাকে, সো এখানে আউটপুটটা পাবো আমরা কোনো দিন। তাহলে আমরা সহজে মনে রাখবো কি, যে ডিকোডারের আউটপুট হবে এট এ টাইম একটা অ্যাক্টিভ থাকবে, সো আমরা এটাকে আউটপুটটা কোনো দিন পাচ্ছি, ঠিক আছে? আর এখানে আমাদের আউটপুট কটা, 4টা। তাহলে এখানে আমরা 4টা ইকুয়েশন পাবো, D0 D1 D3। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে অল্প ছোট একটু ব্যতিক্রম আছে, যেখানে এনকোডারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যাক্টিভটা হিসেব করেছি, আর এখানে মনে রাখতে হবে ডিকোডারের ক্ষেত্রে সবগুলো ইনপুট অ্যাক্টিভ। ডিকোডারের ক্ষেত্রে যে বাইনারি সিগন্যালের যতগুলো বিট আছে সবগুলাই অ্যাক্টিভ, সেটা 0 হোক 1 হোক। সো এই জন্য আমাদের 0 1 সবগুলোই হিসেব করতে হবে। তাহলে D0 এর মান 1 কখন হচ্ছে, যখন x এর মান 0 y এর মান 0, তার মানে x নট y নট। D1 এর মান 1 কখন পাচ্ছি, যখন x নট y। D2 পাচ্ছি যখন x y নট,
d3 পাচ্ছি, x ও নরমাল, y ও নরমাল, তাই না? তাহলে এখানে আমরা n টার্ম পাবো এবং প্রত্যেকটার জন্য একটা করে n টার্ম পাবো, কারণ যেহেতু একটা মাত্র 1 আউটপুটের, চারটা আউটপুটের মধ্যে d0 এর জন্য এখানে কয়টা আউটপুট? চারটা, বাট কয়টা আমরা হিসেব করব? জাস্ট একটা, যেখানে 1 আছে। তাহলে একটা করে n টার্ম পাবো। তাহলে প্রথমে পাবো আমরা x নট y নট, তারপরে পাচ্ছি x নট y, তারপরে x y নট, তারপরে পাচ্ছি x y। ওকে, আচ্ছা। আর এইটার জন্য যখন আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকবো, তাহলে এখানে আউটপুট থাকবে কয়টা? চারটা। তাহলে এখানে ইনপুট দুটো এক্স ওয়াই, দুটোর সাথে আমরা নট যুক্ত করে আরো দুটো ইনপুট লাইন নিলাম, কারণ যেহেতু এখানে অনেকগুলো নট ইউজ হবে, সেজন্য আমরা আগেই নটের জন্য একটা লাইন নিয়ে নিলাম। এটা আমরা এভাবেও নিতে পারি, চাইলে অন্যভাবেও নিতে পারি, কোনো প্রবলেম নেই। তবে আমরা যখন শিখাই বা ড্রয়িং করি, তখন আমরা এই কৌশলটাই ফলো করি, যে যদি আমার ইকুয়েশনের মধ্যে যে ইকুয়েশনটা আমি, যে ইকুয়েশনের জন্য আমি ইলেকট্রিক সার্কিট, সরি ডিজিটাল সার্কিটটা ড্র করতেছি, সেখানে যদি অনেকগুলো নট থাকে, তাহলে আমরা নটের জন্য লাইনটা আগেই নিয়ে নেব। ওকে, তাহলে এক্স এর সাথে এক্স নট, ওয়াই এর সাথে ওয়াই নট। তাহলে d0 কখন পাচ্ছি আমরা? d0 পাচ্ছি যখন এক্স নট ইন্টু ওয়াই নট, তার মানে এক্স নট থেকে ইনপুটটা যাচ্ছে, লাইন যাচ্ছে, আর ওয়াই নট থেকে ইনপুট লাইন যাচ্ছে। দুটোর এন্ড অপারেশন পাচ্ছি আমরা d0। ঠিক একইভাবে বাকিগুলো। এরপর যদি বলে 3 to 8 ডিকোডার, তার মানে কি তিনটা ইনপুট, আটটা আউটপুট, তিনটা ইনপুট, আটটা আউটপুট। তাহলে তিনটা ইনপুট হবে তিন চলকের কম্বিনেশন, প্রথমে একটা চেঞ্জ, এরপরে দুটো চেঞ্জ, এরপরে চারটা চেঞ্জ। আর আউটপুট গুলো হবে কি কোনাকুনি 1, কারণ এট এ টাইম যে কোনো একটা আউটপুট অ্যাক্টিভ থাকবে। যদিও আউটপুট লাইন অনেকগুলো, কিন্তু কয়টা আউটপুট অ্যাক্টিভ হবে? একটা। সো বাকিগুলো জিরো। সো জিরো নিয়ে আমাদের এখানে হিসেব করতে দরকার নাই, শুধুমাত্র আমরা 1 হিসেব করব, কারণ শুধুমাত্র একটা অ্যাক্টিভ, সেটাই হবে 1। আর ইনপুট কিন্তু সবগুলো অ্যাক্টিভ। ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কিন্তু সবগুলো অ্যাক্টিভ, এনকোডারের ক্ষেত্রে আউটপুট সবগুলো অ্যাক্টিভ। আমরা আগেই বলছি, এনকোডারে যা বলবো ডিকোডারে তার উল্টো। সো এখানে আমরা আটটা, হ্যাঁ বলো। স্যার এক্ষেত্রে ইনপুটের মধ্যে যদি চারটা ইনপুট দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে কম্বিনেশন কেমন হইতো? চারটা হলে 16টা হবে, 4 4 16টা, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে প্রথমে একটা চেঞ্জ, তারপরে দুটো চেঞ্জ, তারপরে চারটা চেঞ্জ, তারপরে আটটা চেঞ্জ। 8 দুগুণে 16, লাস্টেটা আটটা চেঞ্জ। যদি 4 চলক আসে, তাহলে আউটপুট হবে কয়টা? 16টা, d0 থেকে d15, কোনাকুনি 1 হবে, আর ইনপুট হবে 4 চলকের কম্বিনেশন। প্রথমে 0 1 0 1 এভাবে একটা করে চেঞ্জ, তারপরটা হবে দুটো করে চেঞ্জ, 0 0 1 1 0 0 1 1 এভাবে, তারপরে চারটা করে চেঞ্জ, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, তারপরে আটটা 0 8টা 1, তাই না? তখন আমরা দিব wx yz, wx yz, x yz তো আছেই, বাম পাশে একটা w অ্যাড করে দিব, তাহলে wx yz চারটা চলক, মোট 8টা 16টা ইনপুট লাইন হবে, তখন 16টা কম্বিনেশন হবে। এখন আছে 8টা, আর যদি আমরা 4টা ইনপুট নেই ডিকোডারের ক্ষেত্রে, তার মানে 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16টা কম্বিনেশন পাবো। আর ওই d0 থেকে d15 এটা কি কোনাকুনি 1 হবে, মানে প্রথমবার প্রথমটা, দ্বিতীয়বার দ্বিতীয়টা, তৃতীয়বার তৃতীয়টা, এইভাবে বাড়তে থাকবে। আর এখানে ঠিক একইভাবে আমরা 8টা আউটপুট পাবো, প্রত্যেকের জন্য একটা করে এন টার্ম। কারণ প্রত্যেকের জন্য কেন একটা করে এন টার্ম? কারণ আমার প্রত্যেকটা আউটপুট লাইনের ক্ষেত্রে, আউটপুটের ক্ষেত্রে একবার সেই শুধু 1 হবে, তাই না? মানে একবার সে অ্যাক্টিভ থাকবে। যদি 8টাকে আমরা 8 বার প্রেস করি, তার মানে কি প্রত্যেকে একবার একটা অ্যাক্টিভ থাকবে। সো দ্যাটস ওয়াই একটা মাত্র এন টার্ম পাবো, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র 1 আছে, যেটা আমরা আগে বলেছি যখন আমরা ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন নির্ণয় করব, আউটপুটের ক্ষেত্রে দেখব যে যেই আউটপুটের জন্য আমরা ইকুয়েশনটা নির্ণয় করতেছি, ওই ইকুয়েশনে কয়টা 1 আছে, শুধু 1টা আমরা কাউন্ট করব, বাকিগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। তাহলে এখানে যদিও 8টা আউটপুট আছে, 8টার মধ্যে শুধুমাত্র প্রথমটাই 1 d0 এর ক্ষেত্রে, বাকিগুলো 0। সো বাকিগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। তাহলে d0 তে 1 কখন পাচ্ছি? যখন x y z তিনটাই 0, তার মানে কি তিনটাই নট। তাহলে আমরা কি পাবো? x নট ইনটু y নট ইনটু z নট, যেহেতু এখানে তিনটা ইনপুটের কি এন্ড টার্ম, x নট y নট z নট। d1 এর ক্ষেত্রে 0 0 1, তার মানে কি x নট y নট z। তাহলে এই মিন টার্ম পদ্ধতিটা আশা করি তোমাদের মনে আছে, মনে না থাকলে অবশ্যই এটা আবার রিভিউ করতে হবে, কারণ আমি আগেই বলেছি মিন টার্ম পদ্ধতি বুঝতে পারলে মোটামুটি আমাদের এই টপিকস গুলো সহজে আমরা নিজেরাই
ব্যাখ্যা করতে পারবো বা সহজে মনে রাখতে পারবো। তাহলে এখানে এটা সার্কিট একটু বড় হবে যেহেতু তিনটা ইনপুটের জন্য আবার 3টা নট গেট নিলাম আমরা, তার মোট 6টা ইনপুট লাইন হয়ে গেল, 3টা ইনপুট তার সাথে 3টা নট। এখন এখান থেকে আমরা D0 D1 এভাবে D8 পর্যন্ত প্রত্যেকটার এন্ড গেটটা বাস্তবায়ন করব। তাহলে এই পুরোটা হচ্ছে ডিকোডারের লজিক সার্কিট। তাহলে দেখো মাত্র 8 এর জন্যই এত বড়, যদি আমরা এর চেয়ে বড় যাই 4-এ চলে যাই মানে 16-এর জন্য যাই তাহলে কি অবস্থা হবে? খাট ধরবে না, মানে আমাদের কাগজে ধরবে না। সো দ্যাটস ওয়াই এই জন্য আমরা ছোটগুলাই প্র্যাকটিস করি, মানে এই পর্যন্তই পরীক্ষায় আসে বা আমাদের সিলেবাসে আছে, এর চেয়ে বড়গুলো নিয়ে আমাদের আশা করি দরকার নাই। ওকে, এরপরে আমরা যেই লজিক সার্কিট নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় রেজিস্টার। তো সহজে আমরা বলবো রেজিস্টার হচ্ছে সিপিইউ মেমোরি, দ্যাট ইজ প্রসেসর মেমোরি। কম্পিউটার যে প্রসেসরের যে মেমোরি সেটাকে বলা হয় রেজিস্টার, যেটা টেম্পোরারি মেমোরি। এবং এই রেজিস্টার গুলো তৈরি হয় ফ্লিপ ফ্লপ, একটা স্পেশাল লজিক সার্কিট ফ্লিপ ফ্লপ, সংক্ষেপে আমরা বলি এফএফ, ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা লজিক সার্কিট যেটা একটা মাত্র বিট সংরক্ষণ করতে পারে। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা লজিক সার্কিট যেটা একটা মাত্র বিট সংরক্ষণ করতে পারে। এই ফ্লিপ ফ্লপ লজিক সার্কিটকে আমরা বলে থাকি মেমোরি উপাদান, কারণ কিছু সময়ের জন্য মানে যতক্ষণ বিদ্যুৎ থাকবে বা যতক্ষণ আমরা রিফ্রেশ করব ততক্ষণ সে একটা বিট সংরক্ষণ করতে পারে, অনলি ওয়ান বিট। তাহলে আমাদের যে সিপিইউ রেজিস্টার গুলো বা সিপিইউর যে মেমোরি সেটা হতে পারে 8 বিট, হতে পারে 16 বিট, হতে পারে 32 বিট, হতে পারে 64 বিট। সব মানে বর্তমানে আমরা ম্যাক্সিমাম 64 বিটই ব্যবহার করি, এর চেয়ে বেশি হতে পারে, বাট আমরা পার্সোনাল কম্পিউটার গুলোতে বলি না 64 বিট কম্পিউটার, তাই না? বলি না আমরা 32 বিট কম্পিউটার, 32 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট অপারেটিং সিস্টেম এ বলি আমরা। তার মানে এখানে সিপিইউ যে রেজিস্টার বা সিপিইউ এট এ টাইম এতটুকু ডেটা প্রসেস করতে পারে, সেটা ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ডে করে, বাট তার ডেটার সাইজ হবে অতটুকু। তাহলে এখানে আমরা 32 বিট পর্যন্ত বলতেছি, তাই চাইলে আমরা 64 বলতে পারি, কারণ লেটেস্ট 64 চলে আসছে অলরেডি বাজারে অ্যাভেলেবেল, ফিউচারে অথবা এর চেয়েও বেশি চলে আসবে। যাই হোক, তাহলে 8 বিট রেজিস্টার মানে হচ্ছে 8টা ফ্লিপ ফ্লপ, 16 বিট রেজিস্টার মানে হচ্ছে এখানে 16টা ফ্লিপ ফ্লপ আছে, 30 বিট রেজিস্টার মানে হচ্ছে 32 বিট, 32টা ফ্লিপ ফ্লপ আছে। ঠিক আছে? ওকে, কারণ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একটা মাত্র বিট সংরক্ষণ করতে পারে। তাহলে যখন আমরা 8 বিট বলবো তাহলে 8টা লাগবে, যখন 16 বিট বলবো তখন 16টা লাগবে। ওকে, আর রেজিস্টার কে সাধারণত আমরা গঠন অনুসারে দুই ভাগে ভাগ করি, বা তার কাজের ধরন অনুযায়ী গঠন অনুসারে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে শিফট। প্যারালাল মানে হচ্ছে যখন সে ডেটাগুলো একত্রে আসে আবার একত্রে বের হয়ে যায়, আর যখন একটা একটা করে আসে সিরিয়ালি তখন সেটাকে বলি আমরা শিফট রেজিস্টার। তাহলে প্যারালাল রেজিস্টার দেখতে দেখো এরকম, যে 4টা ইনপুট I0 থেকে I3 এবং 4টা আউটপুট A0 থেকে A3। আর এই ক্ষেত্রে আমরা যে ফ্লিপ ফ্লপটা ব্যবহার করি তার নাম হচ্ছে ডি, দেখো এখানে ক্যাপিটাল ডি লেখা, এটার নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ওকে, যাকে এটা আমরা পরে আরো এক্সপ্লেন করবো, আপাতত একটু ধারণা নেই। তাহলে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এখানে 4টা ফ্লিপ ফ্লপ, কারণ এখানে 4 বিট রেজিস্টার, তাই না? 4 বিট প্যারালাল লোড রেজিস্টার, তার মানে 4 বিট ডেটা একত্রে আসবে, আবার 4 বিট ডেটা এখান থেকে একত্রে বের হয়ে যাবে। 4টা করে সবসময় লোড হবে, ডেটা সবসময় কয়টা করে লোড হবে? 4 বিট করে। তাহলে দেখো এখানে 4টা ইনপুট লাইন, I4 ইনপুট, I0 থেকে I3, আর আউটপুট বোঝানোর জন্য আমরা ইউজ করছি A0 থেকে A3। 4টা আউটপুট, তার মানে আমার ইনপুট গুলো আসবে এবং 4টা লাইন দিয়ে আসবে, 4টা লাইন দিয়ে চলে যাবে। তার মানে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, বা কেউ কারোর জন্য ওয়েট করতে হবে না, এট এ টাইম 4টা আসবে, এট এ টাইম 4টা বের হয়ে যাবে। সো এই ফ্লিপ ফ্লপ গুলোকে অ্যাক্টিভ রাখার জন্য, মানে কার্যক্ষম রাখার জন্য আমরা একটা সিগন্যাল ব্যবহার করি যেটাকে বলি আমরা ক্লক সিগন্যাল, CLK। দেখো বাম পাশে CLK ক্যাপিটাল লেটারে লেখা আছে, এই CLK মানে ক্লক সিগন্যাল। সো যখনই ক্লক সিগন্যাল মানে ক্লক পালস, ঘড়ি যেমন টিক, এটা অসিলেটর নামে একটা ডিভাইস আছে, এই অসিলেটরের প্রত্যেকটা পালসের সাথে, প্রত্যেকটা বিটের সাথে এই আমাদের যে রেজিস্টারটা সেটা একটা করে কাজ করবে। এটা খুব দ্রুত পালস দিতে পারে, মানে ক্লক টিক বলি আর কি আমরা, ক্লক টিক যত দ্রুত হবে প্রসেসর তত স্পিডি হবে। আচ্ছা, এটা যখন আমরা প্রসেসর নিয়ে কখনো পড়ালেখা করবো তখন এটা সম্পর্কে আমরা জানবো। যাই হোক, তাহলে এখানে একটা ক্লক সিগন্যাল থাকবে, এই ক্লক সিগন্যাল প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে যুক্ত। তার মানে আমি যখনই ক্লক সিগন্যাল পাবো 4টা এট এ টাইম অ্যাক্টিভ হবে, তাই না? কারণ 4টা প্যারালালি আছে,
4টা এট এ টাইম অ্যাক্টিভ হবে। আর প্রত্যেকবার ক্লক সিগন্যাল দেওয়ার পরে আমরা কি করব, রেজিস্টারগুলোকে ক্লিয়ার করব, পরিষ্কার করব, যাতে পরবর্তী ধাপে আগের ডেটা না থাকে। সেজন্য সিএলআর মানে ক্লিয়ার, তার মানে যে ডেটাগুলো থাকবে এটা মুছে দিবে, যাতে পরবর্তী ধাপে আগের কোনো ডেটা থেকে না যায়। নিশ্চিত হওয়ার জন্য আমরা কি করব, ক্লিয়ার সিগন্যাল দেব। তাহলে ক্লিয়ার সিগন্যালও 4টার সাথে এট এ টাইম যাবে, এই জন্য ক্লিয়ার সিগন্যালটাকে আমরা 4টার সাথে যুক্ত করে দিছি। তাহলে ক্লক সিগন্যালটাও 4টার সাথে যুক্ত, ক্লিয়ার সিগন্যালটাও 4টার সাথে যুক্ত। তার মানে যখনই আমরা সিগন্যাল দিব বা যখনই ক্লিয়ার দিব তখন সবাই একত্রে হবে, কারণ প্যারালাল একত্রে। আর যেটা শিফট বা সিরিয়াল, সেখানে দেখো, সেখানে একটা মাত্র ইনপুট লাইন, একটা মাত্র আউটপুট লাইন আমরা দেখতে পাচ্ছি, একটা মাত্র ইনপুট লাইন এবং একটা মাত্র আউটপুট লাইন। তাহলে একটা মাত্র ইনপুট লাইন, যেখানে বাম পাশ থেকে আমরা ইনপুট দিচ্ছি আর ডান পাশে আউটপুট পাচ্ছি। এখন দেখো, যদি আমরা সিরিয়ালি চিন্তা করি, কোন সার্ভিস কাউন্টারের কথা চিন্তা করি, যখন আমরা সিরিয়ালে দাঁড়াই, প্রথমে যে আছে সে এক ধাপ আগালে পরের জন্য এক ধাপ যেতে পারে, তারপরের জন্য এক ধাপ, সবাই কিন্তু এক ধাপ করে আগাতে পারে। তো এখানেও তাই, আমরা যেহেতু 4টা বিট এখানে বা 4 বিট রেজিস্টার ইউজ করতেছি, তার মানে চতুর্থ বারে গিয়ে আমরা আউটপুট পাবো, প্রথমবারে কিন্তু আউটপুট পাবো না আমরা। এবং খেয়াল করো, ক্লক কিন্তু কি হবে, 4টা একত্রে অ্যাক্টিভ হবে, তার মানে কি 4টাতে যে ডেটা আছে এটা এট এ টাইম সামনের দিকে যাবে। অর্থাৎ ডান দিক থেকে 4 নাম্বারটাতে যে ডেটা আছে সেটা আউটপুটে যাবে, 3 নাম্বারেরটা 4 নম্বরে আসবে, 2 নম্বরের ডেটা 3 নম্বরে আসবে, 1 নম্বরের ডেটা 2 নম্বরে আসবে, আর 1 নম্বরটা তখন ইনপুট নেওয়ার জন্য অ্যাভেলেবেল থাকবে, সেখানে আমরা ইনপুট দিতে পারবো। আবার যখন এখানে ইনপুট হবে একবার করে সবাই সামনের দিকে যাবে। হ্যাঁ বলো। স্যার এগুলোর কাজটা কি স্যার আসলে? ও আচ্ছা, এটা আসলে আমাদের এটা নিয়ে খুব ডিটেইলস কিছু জানার দরকার নেই, শুধু আমরা এটুকু জানবো যে এটা একটা রেজিস্টার সার্কিট যেটা ইউজ করা হয় সিপিইউ মেমোরিতে। আগে বলছি এটা কিন্তু সিপিইউ মেমোরিতে, কারণ আমাদের যে প্রসেসর কাজ করে, প্রসেসরের যে মেমোরি সেটাই হচ্ছে রেজিস্টার। রেজিস্টার ছাড়া তো প্রসেসর কোনো কাজের না। রেজিস্টারের মধ্যে আমার ডেটাগুলো জমা হয়, রেজিস্টার থেকে ডেটা নিয়ে সিপিইউ প্রসেস করে আবার রেজিস্টারে রাখে। ওকে, সো এখানে আমাদের দেখো বিভিন্ন ধরনের রেজিস্টার আছে, ডিপেন্ডিং অন তার কাজের ধরন, সেটা হতে পারে অ্যাকুমুলেটর, জেনারেল পারপাস রেজিস্টার বা সাধারণ রেজিস্টার এবং বিশেষ রেজিস্টার। সিপিইউর প্রত্যেকটা কাজ, মানে প্রত্যেক ন্যানো সেকেন্ডে বা পিকো সেকেন্ডে প্রসেসর কাজ করে, তাহলে প্রত্যেকটা কাজেই অ্যাকুমুলেটর ব্যবহৃত হয়। এছাড়া সাধারণ বা বিশেষ রেজিস্টার গুলো অন্যান্য পারপাসে ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমরা যখন প্রসেসর নিয়ে স্টাডি করব, যেটা আমরা মাইক্রো প্রসেসর বলে থাকি, যখন মাইক্রো প্রসেসর নিয়ে স্টাডি করে, হায়ার স্টাডি করবে ইঞ্জিনিয়ারিং লেভেলে, যেটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তখন গিয়ে এই তার ডিটেইলস সম্পর্কে তোমরা বুঝতে পারবে। এখন আমাদের এত ডিটেইলস বোঝার দরকার নাই, শুধু এটুকু মনে রাখবো, এটা একটা রেজিস্টার যেটা সিপি মেমোরিতে থাকে, যেটা হইতে পারে 8, 16। এখন আমরা কিন্তু 8 বিট দেখাচ্ছি না, কারণ আকৃতিতে বড় হবে, এই জন্য, আর কিছু না। তার মানে 4 বিট যে ধরনের, 8 বিটও একই লজিকের, তার মানে 4টা জায়গায় বক্স কয়টা হবে, 8টা। কানেকশনও সেম থাকবে, একই লজিক, শুধুমাত্র আকৃতি যাতে আমাদের ছোট বড় করার জন্য আমরা 4 বিট নিয়ে ড্রয়িং করি। ওকে, চাইলে এটাকে আমরা 8 বিটও বানাতে পারি, যার 4টা জায়গায় 8টা ঘর হবে, আর কিছু না। এখানটাকে আমরা 4 জায়গায় 8 বানাতে পারি, সেখানে কি 4টা জায়গায় 8টা হবে, তাই না? ওকে, আর আমাদের যেটা মনে রাখতে হবে, প্যারালাল এবং সিরিয়ালের মধ্যে যেটা মেজর পার্থক্য, প্যারালালে দেখো 4টা ইনপুট লাইন এবং 4টা আউটপুট লাইন, প্রত্যেকটা ইনপুট আউটপুট কিন্তু আলাদা আলাদা। আর সিরিয়ালে একটা মাত্র ইনপুট, যেটাকে বলতেছি আমরা সিরিয়াল ইনপুট, এবং একটা মাত্র আউটপুট, যেটাকে বলতেছি আমরা সিরিয়াল আউটপুট। তার মানে আমার ডেটা 4টা কিন্তু একত্রে যাচ্ছে না, প্রথমে 1 নাম্বারটা, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তাই না? এখানে আর কোনো ক্লিয়ার সিগন্যাল দরকার নাই, এখানে শুধু ক্লক সিগন্যাল। ক্লক মানে হচ্ছে 4টা রেজিস্টারে, সরি 4টা ফ্লিপ ফ্লপে এট এ টাইম ডেটা সামনের দিকে ট্রান্সফার করবে, না হলে কি হয়ে যাবে, না হলে ওভাররাইট হয়ে যাবে। এই জন্য একটা ক্লক সিগন্যাল থাকবে, 4 জনের সাথে শেয়ার করবে। দ্যাট ইজ, যখন ক্লক সিগন্যাল পাবে তার মানে 4 জন এট এ টাইম তার কাছে যে ডেটাটা আছে সেটাকে আউটপুট হিসেবে সে পাঠিয়ে দেবে। ওকে, তাহলে এইগুলো আমাদের 2 ধরনের রেজিস্টার নিয়ে আমরা আলোচনা করে থাকি, এবং এই দুটোই আমাদের জন্য এনাফ জানার জন্য, এবং এই শুধু এই ডায়াগ্রামটুকুই আমাদের জানতে হবে। কখনো আসতে পারে 2 বিট রেজিস্টার, কখনো আসতে পারে 4 বিট রেজিস্টার, কখনো আসতে পারে 8 বিট রেজিস্টার। যদি প্যারালাল হয় তখন এভাবে আমরা 8টা কানেকশন দেব, আর যদি সিরিয়াল হয় তাহলে আমরা এইভাবে 8টা কানেকশন দেব। একই রকম কপি হবে, শুধু মাত্র কপি হবে। ওকে, রেজিস্টারের পর আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটাকে বলা হয় কাউন্টার। তাহলে কাউন্টার হচ্ছে একটা লজিক সার্কিট যেটা ইনপুটকৃত পালস গুনতে পারে, অর্থাৎ গণনার কাজে এই সার্কিটটা ব্যবহার করা হয়। তাহলে এই ইলেকট্রনিক সার্কিট কি জন্য ব্যবহার করা হয়?
কাউন্টিং পারপাসে, যেমন ডিজিটাল ক্লকে আমরা কাউন্টিং একটা ব্যাপার থাকে, সেকেন্ড কাউন্ট, মিনিট কাউন্ট, তাই না? তাহলে কাউন্টিং এর ক্ষেত্রে কাউন্টার ব্যবহার করা হয়। এই যেখানে বলা আছে যে ডিজিটাল ক্লকে ক্লক পাস গণনার ক্ষেত্রে, তারপরে হচ্ছে বৈদ্যুতিক স্পন্দনের জন্য ইত্যাদি কাজে এই কাউন্টারটা ব্যবহার করা হয়। আর কাউন্টারের, আমরা কাউন্টারের ছবি দেখতে পাচ্ছি, বা আমরা যারা রিস্ট ওয়াচ ব্যবহার করি ডিজিটাল ক্লক, সেখানেও কাউন্টার থাকে। ওকে, এখন এই কাউন্টার তৈরি করতে আমরা কি ইউজ করি? ফ্লিপ ফ্লপ। তাহলে রেজিস্টার তৈরি করতে আমরা ফ্লিপ ফ্লপ ব্যবহার করি, কাউন্টার তৈরিতেও ফ্লিপ ফ্লপ ব্যবহার করি। পার্থক্য হচ্ছে রেজিস্টার তৈরিতে যে ফ্লিপ ফ্লপটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাটাটাকে জাস্ট সংরক্ষণ করে, আর কাউন্টার যে ফ্লিপ ফ্লপটা ব্যবহার করি সেটা হচ্ছে চেঞ্জ করতে পারে। অর্থাৎ আমি যদি 0 দিই সেটাকে 1 বানাতে পারবে, 1 কে 0 বানাতে পারবে, যেটাকে বলি আমরা টগল। যা থাকবে সেটাকে উল্টো করতে পারে, 0 কে 1 করতে পারে, 1 কে 0 করতে পারে। আর যেটা ডি রেজিস্টার, ডেটা রেজিস্টার, যেখানে আমরা ডি ফ্লিপ ফ্লপ যেটা আমরা রেজিস্টারের ক্ষেত্রে ব্যবহার করেছি, ডি ফর ডেটা, সে শুধুমাত্র ডেটা সংরক্ষণ করবে, কোনো পরিবর্তন করবে না। আর কাউন্টারের ক্ষেত্রে আমরা ইউজ করবো টি ফর টগল, টি ফ্লিপ ফ্লপ। এটা কি করতে পারে? তার মধ্যে যে ডেটাটা থাকবে ডেটাটাকে সে পরিবর্তন করতে পারে, টগল করতে পারে, দ্যাট ইজ 0 থেকে 1, 1 থেকে 0 করতে পারে। সো এরকম পরিবর্তনের মাধ্যমে আমরা কি করতে পারি? কাউন্টিং এর কাজটা করতে পারি। দেখো এখানে নিচে দেখো ট্রুথ টেবিলটা দেখো, এটা বুঝলে তোমরা কাউন্টার সহজে বুঝতে পারবা। তাহলে এখানে আমরা 3B ট্রিপল কাউন্টার বলে থাকি। তাহলে কাউন্টার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, বা লজিক সার্কিট যেটা কি করতে পারে? ইনপুটকৃত পাস গুনতে পারে, বাস এটুকুই মনে রাখবো। কাউন্টার হচ্ছে একটা লজিক সার্কিট যেটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, যেটা ইনপুটকৃত পাস গুনতে পারে। এটা আমরা কোথায় ব্যবহার করি? এক্সাম্পল হচ্ছে ডিজিটাল ক্লক, বা যেখানে আমাদের ইলেকট্রিক পালস গোনার দরকার হয় সেখানে আমরা এটা ব্যবহার করতে পারি। আর এই ক্ষেত্রে আমরা টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করি, টি ফর টগল। ওকে, তাহলে এখানে 3B ট্রিপল কাউন্টার, তার মানে 3টা ফ্লিপ ফ্লপ আছে। দেখো 3টাই টি, এখানে টি, আর আগে ইউজ করছি ডি, রেজিস্টারের ক্ষেত্রে ইউজ করছি আমরা ডি, আর এখানে ইউজ করছি টি। ব্লক ডায়াগ্রাম এরকমই, সো ডায়াগ্রাম নিয়ে আমাদের কোনো ইস্যু নেই, বক্স আকারে থাকবে সবসময়। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, তো এখানে যে কনসেপ্টটা হচ্ছে খেয়াল করো, আমরা এখানে 3টা ফ্লিপ ফ্লপ নিচ্ছি, একটা এ, একটা বি, একটা সি। প্রথমে 3টা ফ্লিপ ফ্লপে 0 আছে, এই জন্য ইনপুট হচ্ছে 0 0 0। আমরা ডান পাশে ক্লক পালস দিচ্ছি, দেখো ক্লকটা আমরা কোথায় দিচ্ছি? ডান দিকে। সো ডান দিকে যখন আমরা ক্লক দিচ্ছি তখন 0টা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। ওকে, এই 1 হচ্ছে, এখন তো আমরা কি প্রথম ডান পাশে যে ফ্লিপ ফ্লপ, এটার মান পরিবর্তন হয়ে এখন কত হলো? 0 ছিল, এখন হয়ে গেছে 1। এর পরবর্তীতে যখন আমরা আবার সিগন্যাল দিচ্ছি সেকেন্ড টাইম, প্রথমবার তো ডিফল্ট মানে স্টার্টিং এ সব 0, ফার্স্ট টাইম যখন আমরা ডানে ক্লক পাস দিচ্ছি তখন কি হচ্ছে? তখন ডান পাশের, দ্যাট ইজ এ নামক যে ফ্লিপ ফ্লপটা, এটা পরিবর্তন হয়ে 0 থেকে 1 হলো। আবার যখন ক্লক পাস দিচ্ছি আবার সে 1 থেকে 0 হবে, আবার যখন ক্লক পাস দিচ্ছি আবার 0 থেকে 1 হচ্ছে, যেটাকে আমরা বলি প্রত্যেকবার পরিবর্তন হবে, 0 1 0 1 0 1 প্রত্যেকবার পরিবর্তন হবে। এখন প্রথমটার যে আউটপুট সেটা হবে দ্বিতীয়টার ক্লক পালস। খেয়াল করো, তোমরা আশা করি সার্কিটটা বুঝো, যে প্রথমটার এ নামক যে হাইলাইট করা, এই পাশ দিয়ে যে আউটপুটটা আসছে, তার মানে ডান পাশ থেকে আমরা ইনপুট দিচ্ছি, বাম পাশে আউটপুট, ডান পাশ থেকে ইনপুট দিচ্ছি, বাম পাশে আউটপুট। তাহলে বাম পাশে আউটপুট যখন 1 হবে, এটা হবে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্লক পালস। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট যখন 1 হবে, সেটা হবে তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লক পালস। ওকে, তারপরে দেখো সেকেন্ড টাইম, মানে ফার্স্ট টাইম যখন আমরা ক্লক দিচ্ছি তখন প্রথমটা পরিবর্তন হচ্ছে, দ্বিতীয়টা পরিবর্তন হচ্ছে না, কারণ আমাদের এখানে আগে 0 ছিল। আর সেকেন্ড টাইম যখন আমরা ক্লক দিচ্ছি তখন 1 0 হচ্ছে, এখানে যে 1টা ছিল এটা এখানে কি হবে? দ্বিতীয় ফ্লিপ ফ্লপের এসে ক্লক পালস হিসেবে কাজ করবে, কারণ ক্লক পালস মানে 1, এটা মনে রাখবা। ক্লক পালস মানে কি? 1। 0 মানে কোনো সিগন্যাল, এটা অলওয়েজ মনে রাখবা, 0 মানে নো সিগন্যাল। তার মানে যখন সে 1 পাচ্ছে, 1 মিন্স সে সিগন্যাল পাচ্ছে, তাই না? 1 মিন্স সে সিগন্যাল পাচ্ছে এবং সেটাই সে ব্যবহার করবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাহলে সেকেন্ড টাইম গিয়ে কি হচ্ছে? বি ফ্লিপ ফ্লপটা পরিবর্তন হচ্ছে। এরপরে আবার থার্ড যখন আমরা ক্লক পাস দিচ্ছি তখন কিন্তু